কমতে শুরু করেছে। ১ মাস ধরে চলা তাপ প্রবাহের উত্তাপ। চট্টগ্রাম ও রাঙ্গামাটিতে স্বস্তির বৃষ্টি, বজ্রপাতে ৩ জেলার ৬ জনের প্রাণহানি। চলমান দাবদাহে বিপর্যস্ত কুষ্টিয়ার পোল্ট্রি শিল্প, মারা যাচ্ছে শত শত মুরগি, ১৮,০০০ খামারির শত কোটি টাকা লোকসানের শঙ্কা। তীব্র গরম উপেক্ষা করে উপজেলা নির্বাচনের প্রথম ধাপে চলছে প্রচারণা। নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা, যোগ্য জনপ্রতিনিধি চান ভোটাররা। কক্সবাজারের উখিয়া সীমান্ত এলাকা থেকে এবার ১০ জেলে অপহরণ, অভিযোগের তীর আরাকান আর্মির দিকে, পরিবারে উঠবে। চায়ের দেশে ঘুরতে গিয়ে না ফেরার দেশে একই পরিবারের সদস্য। হবিগঞ্জের মাধবপুরে ট্রাক প্রাইভেট কার সংঘর্ষে নিহত ৫ জন। দেখছিলেন শিরোনাম, দেশ জনপদ সংবাদের সঙ্গে আছে আমি শারমিন ন্যান্সি। অধিকাংশ অঞ্চলে তাপমাত্রা কিছুটা কমে এলেও দাবদাহ বয়ে যাচ্ছে খুলনা ও রাজশাহী বিভাগে। তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন, জীবিকার তাগিদে বের হয়ে বিপাকে কর্মজীবীরা। তবে দীর্ঘ দাবদাহে পুড়তে থাকা চট্টগ্রাম নগরবাসী অবশেষে স্বস্তির বৃষ্টির দেখা পেয়েছেন। আবহাওয়ার পূর্বাভাসে বলছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের ২-১ জায়গায় দমকা ঝোড়ো হাওয়া সহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিস্তারিত শুভশ্রী রায়ের ডেস্ক রিপোর্টে। মে মাসের শুরুতে দাবদাহ কমার আভাস থাকলেও এখনো ওঠানামা করছে তাপের পারদ। তাপের খরা কাটেনি চুয়াডাঙ্গা ও মেহেরপুর অঞ্চলে। প্রখর রোদের তাপে এখনো গলছে সড়কের বিটুমিন। নাভিশ্বাস অবস্থা ছোট বড় সবার। বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত ২ জেলার তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ ডিগ্রি। এমন আবহাওয়ায় খুব প্রয়োজন ছাড়া বাহিরে বের হচ্ছে না কেউ। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। এই গরম আমাদের জন্মের পরে কোনোদিন দেখি নাই, এটাই প্রথম। দাবদাহ উপেক্ষা করে জীবিকার তাগিদে বাধ্য হয়ে বাইরে ছুটতে হচ্ছে শ্রমজীবীদের। গরমে স্বস্তি পেতে জিরে নিচ্ছেন ছায়ায়। ভিড় বেড়েছে শরবতের দোকানেও। একটা ভাড়া মাল তুলতে পারে, আবার আধা ঘন্টা দম নিচ্ছে, কিংবা ১৫ বোতল ১০ বোতল পানি খাওয়া লাগতেছে আমাদের, খুব কষ্ট। গরমের অবস্থা খুবই খারাপ। এমনই গরম পড়ছে, আমরা গরিব মানুষ রিক্সা চালাতে পারছি না। মাদারীপুর, রাজবাড়ী সহ বিভিন্ন জেলায় কৃষিতে ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন কৃষকরা। রোদের কারণে আমাদের সম্পূর্ণ জিরাতগুলো নষ্ট হয়ে যাচ্ছে, মানে কোনো কাজকর্ম করা যায় না। সর্বোচ্চ গেলে ১ থেকে ১.৫ ঘন্টা রোদ থাকা যায়, তারপর বাসায় বসে থাকার লাগে। বাদাম, যে কোনো জিরাত অনেক ক্ষয়ক্ষতি হইতেছে। তীব্র গরমে বাড়ছে নানা রোগবালাই। রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। রোদের মধ্যে শরীর ঘামে বা অন্যান্য কারণে আমাদের শরীর থেকে ফ্লুইড বের হয়ে যায়। তো তখন আমাদের এই ফ্লুইডের রিপ্লেসমেন্টটা পানি খাওয়ার মাধ্যমে পূরণ করতে, এটা নর্মাল পানি খাইয়েও করতে পারেন, অথবা খাওয়ার স্যালাইন, অথবা শরবত, যে কোনো গ্লুকোজ স্যালাইন, যে কোনোভাবেই আপনি পানিটা বেশি বেশি পান। এদিকে তীব্র দাবদাহের পর স্বস্তির বৃষ্টি ঝরল চট্টগ্রামে। অতিষ্ঠ জনজীবনে নেমে এসেছে স্বস্তি। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত নগরীর কয়েকটি স্থানে থেমে থেমে হয়েছে বৃষ্টি। বন্দরনগরীর পাশাপাশি কক্সবাজার, বান্দরবান ও রাঙ্গামাটিতেও দেখা মিলেছে স্বস্তির বৃষ্টি। গেল ২৪ ঘন্টায় কক্সবাজারে ২ মিলিমিটার, টেকনাফে 3 মিলিমিটার ও কুতুবদিয়ায় ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে বজ্রপাতে প্রাণ হারিয়েছে ২ জেলার ৫ ব্যক্তি। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। দাবদাহের খবর জানাতে চুয়াডাঙ্গা থেকে সহকর্মী খায়রুজ্জামান সেতু এবং খুলনা থেকে নূর ইসলাম রকি সরাসরি যোগ দিচ্ছেন। শুরুতেই যাচ্ছি চুয়াডাঙ্গায়। সেতু, চুয়াডাঙ্গায় আজ সর্বোচ্চ তাপমাত্রা কত দেখছেন, আর জনজীবনে ভোগান্তি কতটা, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আজকে কিন্তু চুয়াডাঙ্গাতে বিকাল ৩টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস, এবং এই বিকাল ৩টায় কিন্তু গতকালকে চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করেছিল ৪২.৮ ডিগ্রি সেলসিয়াস। ঠিক ৩০ তারিখে কিন্তু চুয়াডাঙ্গার তাপমাত্রা সর্বোচ্চ রেকর্ড করেছিল ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যেটা এখনো পর্যন্ত চুয়াডাঙ্গার চলতি মৌসুমে চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা। তো সুতরাং আমি এই যে গত কয়েকদিন ধরে কিন্তু বলছিলাম যে ৩০ তারিখের পর থেকে কিন্তু তাপমাত্রা কমবে। আমাকে আবহাওয়া অফিস এমনটাই জানাছিল। যথারাতে কিন্তু তাপমাত্রা প্রতিদিনই গড়ে ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। তো সেক্ষেত্রে তাপমাত্রা কমলেও কিন্তু জনজীবনে ভোগান্তি কিন্তু কমেনি, কারণ সূর্যের যে উত্তাপ, সেই উত্তাপ কমেছে, কিন্তু সেই সূর্যের চোখ রাঙানি, সেই চোখ রাঙানি কিন্তু মোটেও কমেনি। কারণ মূলত যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ১৫-২০ দিন ধরেও কিন্তু চুয়াডাঙ্গাতে অতি তীব্র তাপদাহ
তাপদাহ, কখনো তীব্র তাপদাহ, কখনো মাঝারি তাপদাহ চলছিল। সেই তাপমাত্রার কারণে কিন্তু চুয়াডাঙ্গার যে মাটি আছে সেই মাটি কিন্তু একেবারে উত্তপ্ত হয়ে আছে আর কি। ওই মাটিতে উত্তাপ, মাটিতে অল্প একটু যেই কিংবা হালকা বলে না, যেটাই বলেন না কেন, যেভাবেই না হোক না কেন সূর্য যেই তাপ দিচ্ছে, মাটি একেবারে আগুনের মতো হয়ে উঠছে। তখনই কিন্তু যে মাটির উত্তাপ হচ্ছে একদম চারিপাশে ছড়িয়ে পড়ছে। সুতরাং এখনও কিন্তু যে জনজীবনের ভোগান্তির কিন্তু মূল কারণ কিন্তু এটা, কারণ তাপমাত্রা উপর থেকে যে সূর্যের যে তাপ সেটা কিন্তু কমেছে, কিন্তু মাটির যে তাপ সেই তাপ কিন্তু এখনো পর্যন্ত কমেনি। তবে এটা কিন্তু বৃষ্টি না হওয়ার আগ পর্যন্ত কিন্তু তাপমাত্রা কমবে না বলে আবহাওয়া অফিস আমাকে জানিয়েছে। তবে খুশির খবর হচ্ছে এটাই যে আগামীকাল থেকে যে মানে আজকে পর্যন্ত অতি তীব্র তাপদাহ চলছে, সেটা হচ্ছে আগামীকালকে তীব্র তাপদাহের রূপ নেবে বলে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস আমাকে এমনটি জানিয়েছে। শুধু তাই না, 5 তারিখের পর থেকে বৃষ্টিরও সম্ভাবনা আছে। তো 5 তারিখের পরে যে বৃষ্টির সম্ভাবনা আছে ওই সময় কিন্তু তাপমাত্রা কমতে শুরু করবে। তবে আর একটা খুশির খবর হচ্ছে যে 7 তারিখ থেকে কিন্তু চুয়াডাঙ্গাতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথে কিন্তু শিলাবৃষ্টিও হতে পারে বলে এমনটি চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস আমাকে পূর্বাভাস দিয়েছে। এছাড়াও জানিয়ে রাখি সেটা হচ্ছে কিন্তু যে এই অতি তীব্র কিংবা তীব্র তাপদাহে কিন্তু চুয়াডাঙ্গাতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছিল নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। তো সেক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু জীবন কিন্তু এখনো কিন্তু দুর্বিষহ হয়ে আছে। কারণ ওই যে বললাম যে উপরে যে সূর্যের যে উত্তাপ, ওই উত্তাপ হচ্ছে কমলেও মাটির যে তাপ আছে সেই তাপ কিন্তু চারিদিকে ছড়াচ্ছে। সেক্ষেত্রে 10টা 11টার পরে কিন্তু শহর ফাঁকা হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, এটা সত্যি, সেটা হচ্ছে 30 তারিখের পর থেকে কিন্তু সূর্যের তাপ যেমন হচ্ছে কমেছে, পাশাপাশি কিন্তু বাতাসের যে তীব্রতা, সে বাতাসের তীব্রতা কিন্তু বেড়েছে, বাতাসও বইছে। সেক্ষেত্রে জনগণ একটু স্বস্তি হচ্ছে ফিরে পেয়েছে, পাইলেও কিন্তু সেই যে স্বস্তি পাওয়ার কথা সেই স্বস্তি পায়নি। সব মিলিয়ে যে 5 তারিখের পর থেকে কিন্তু মোটামুটি একটা স্বস্তি ফিরে পাবে জনগণের, এমনটাই হচ্ছে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। ন্যান্সি। সেতু, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার যাব খুলনায়, সেখানে আছেন আমাদের সহকর্মী রকি। রকি, খুলনায় আজ তাপমাত্রা কেমন দেখছেন আর জনজীবনে কেমন প্রভাব ফেলেছে আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ন্যান্সি। খুলনায় আসলে আপনাকে জানিয়ে রাখি যে গতকাল কিন্তু 30 বছরের যে রেকর্ড ছিল তাপদায় সেটা ভঙ্গ করেছে। গতকাল খুলনায় তাপমাত্রা ছিল 42 ডিগ্রি সেলসিয়াস, যেটা কিনা রেকর্ড হয়েছে। এর আগে 25শে এপ্রিল খুলনায় কিন্তু আরো একটি রেকর্ড ভঙ্গ করেছে, যেটা 25 বছরের রেকর্ড ভঙ্গ করে 41.8 ডিগ্রি সেলসিয়াস ছিল। তবে আজকে দুপুর 3টায় আবহাওয়া অফিস থেকে যে তথ্য আমাদেরকে জানিয়েছে যে আজকে কিন্তু তাপমাত্রা কিছুটা কমেছে, যেটা 38 ডিগ্রি সেলসিয়াস। আমি ন্যান্সি আপনার মাধ্যমে দর্শকদের জানাচ্ছি যে খুলনায় কিন্তু গত সপ্তাহে প্রায় 7 দিন 40 ডিগ্রি সেলসিয়াসের উপর তাপমাত্রা ছিল। হঠাৎ করেই আবার 38-এ চলে আসায় কিন্তু আসলে একটা সমস্যা সৃষ্টি হচ্ছে, যার কারণে বিশেষ করে শিশুরা কিন্তু এই তাপদাহ বাড়া কমা এটা সহনীয় করতে পারছে না, যার কারণে তারা খুব অসুস্থ হয়ে পড়ছে। আর পাশাপাশি লোডশেডিং এর কারণেও কিন্তু ব্যাপক সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে। আর সব থেকে বেশি ভোগান্তিতে পড়েছে আসলে বলতে গেলে শ্রম আইনজীবী যারা আছে তাদের আসলে এই যে ভোগান্তির শেষ নাই। তারা আসলে দিনের বেলায় কোনো কাজই করতে পারছে না, কারণ দিনের বেলায় প্রয়োজনের বাইরে খুলনার মানুষ আসলে বের হচ্ছে না। প্রচন্ড গরমের কারণে তারা যতদূর পারছে যে ঘরের ভিতর তাদের প্রয়োজন মেটানোর জন্য। আর যদিও যারা বের হচ্ছে তারা কিন্তু ছাতা বা গাড়ি বা টুপি এই ধরনের ব্যবহার করছে। আমরা যে হাসপাতালগুলোতে খবর নিয়ে জানছি যে এই যে আবহাওয়া হঠাৎ করে বেড়ে যাওয়া এবং তাপমাত্রা হঠাৎ করে কমে যাওয়ার কারণে মানুষ বেশি অসুস্থ হয়ে পড়ছে, বিশেষ করে জ্বর, ডায়রিয়া, সর্দি সহ এই ধরনের রোগীরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সহ খুলনা শিশু হাসপাতালে বেড়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, কিন্তু এখন আপনারা জানেন যে আসলে বৈশাখের মাঝামাঝি সময়, ধান কাটার সময়, এই প্রচন্ড গরমে কিন্তু আসলে ধান কাটার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না। আপনার 1012 টাকা ডেইলি মজুরি দিয়েও কিন্তু শ্রমিক মিলছে না। পাশাপাশি যেসব সংস্কারের কাজ, রাস্তা সংস্কার বা ভবন সংস্কারের যেসব বহুতল ভবন সংস্কারের কাজ, সেসব ক্ষেত্রেও কিন্তু আসলে লেবার সংকট হয়ে গেছে, যার কারণে কিন্তু উন্নয়ন কাজও আসলে কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে। তবে স্বস্তির বিষয় হচ্ছে আবহাওয়া অফিস থেকে আমাদের যেটি জানিয়েছে তাপমাত্রা যেহেতু আজকে 38 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, 2-1-এর ভিতর হয়তো বা খুলনায় ভারী বৃষ্টি সহ বজ্রপাত হতে পারে। পাশাপাশি আমি আপনাকে এটা জানিয়ে রাখি যে খুলনার মানুষকে এই তাপদাহ থেকে কিছুটা প্রশান্তির জন্য কিন্তু আসলে সাধারণ মানুষ এগিয়ে এসেছে। তারা শ্রমজীবী মানুষের
পাশে বিশুদ্ধ পানি, স্যালাইন সহ বিভিন্ন ধরনের খাবার ফ্রিতে বিতরণ করছে। তো ন্যান্সি, খুলনা থেকে তাপদার বিষয়ে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। রকি, আপনাকে ধন্যবাদ। সে সঙ্গে সেতু আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, চুয়াডাঙ্গা এবং খুলনা থেকে আমাদের সহকর্মীরা সেখানকার তাপমাত্রার খবরাখবর জানাচ্ছিলেন। দাবদাহে বিপর্যস্ত কুষ্টিয়ার পোল্ট্রি শিল্প। তীব্র গরমে খামারে প্রতিদিনই মরছে শত শত মুরগি। এতে বিপাকে পড়েছে ছোট বড় 18,000 খামারি। এরই মধ্যে অনেক খামার বন্ধ হয়ে গেছে, যেগুলো চলছে সেগুলো প্রায় বন্ধের পথে। ফলে দেখা দিয়েছে শত কোটি টাকা লোকসানের শঙ্কা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়া জেলায় সোনালী ও ব্রয়লার মুরগির খামার রয়েছে প্রায় 20,000-এর মতো। গত এক মাসের তীব্র দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে এ শিল্প। তীব্র গরমে মুরগি মারা যাওয়ায় ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে প্রায় 5,000 খামার। আর বাকি যে খামারগুলো রয়েছে সেগুলো প্রায় বন্ধের পথে। খামারগুলোতে প্রতিদিনই মারা যাচ্ছে শত শত মুরগি। এতে বিপাকে পড়েছে কুষ্টিয়ার ছোট বড় 18,000 খামারি। গরমে প্রত্যেক দিন স্টক করে মুরগি মারা যাচ্ছে, আর এই গরমের ফলে আমাদের যে পরিমাণ খাবার খায় ওজন হওয়ার কথা, তার থেকে 3 থেকে 400 গ্রাম খাবার খায়ও সেই পরিমাণ ওজন আসছে না। মুরগি মারা যাচ্ছে আপনি 4-5টা করে, কারেন্ট থাকছে না, লোডশেডিং হয়ে গেছে বেশি। লস আমার 20,000 টাকা ধরেন লস, প্রতি চালানে আমার 20,000 টাকা লস, যে ফার্ম চালাবো কেমন আমি। এদিকে এক মাস ধরে চলা তীব্র দাবদাহে প্রায় শত কোটি টাকা লোকসানের শঙ্কায় এই শিল্পের সাথে জড়িত খামারিরা। দ্রুত সরকারি সহযোগিতা চাই তারা। সরকারের কাছে তো চাচ্ছি কিছু দেখে যদি এখন সহযোগিতা করে, ব্যবসাটা এরকম লোকসান হয়ে যাচ্ছে। কন্ট্রোল যে শেডগুলা, এইগুলা কিন্তু সরকার ভর্তুকি দেয়। এই বিষয়ে যদি সহযোগিতা করে দেন আমরা হয়তো এই কন্ট্রোল শেডের দিকে আগাবো। আর এইভাবে যদি টেম্পারেচার ডে বাই ডে বাড়তে থাকে, অদূর ভবিষ্যতে ব্রয়লার মুরগি আমাদের দেশ থেকে বিলুপ্ত হয়ে যাবে। আর তীব্র দাবদাহের মধ্যেও এই শিল্পকে টিকিয়ে রাখতে নানা পরামর্শ দেওয়ার কথা বলছেন এই প্রাণী সম্পদ কর্মকর্তা। কিছু পানি ছিটাইয়ে বা উপরে একটু চট দিয়ে একটু পানি ছিটাই দিলেও তাহলে দীর্ঘ সময় থাকবে, অথবা চালার নিচেই কোনো সিলিং, পাটকাঠি, চট বা চাটাই এরকম কোনো কিছু দিয়ে যদি সাময়িক কিছু ব্যবস্থা করলে পারে, এই অল্প সময়ের ভিতরে তারা মানে আগের টেম্পারেচার অন্তত 2 থেকে 3 ডিগ্রি বা 4 ডিগ্রি, অনেক ক্ষেত্রে দেখা যায় 5 ডিগ্রিও কমায় আনতে পারে। দ্রুত এই পোল্ট্রি শিল্পের সংকট নিরসনে সরকারি সহযোগিতা না পেলে হুমকির মুখে পড়বে এ শিল্প, যার প্রভাব পড়বে দেশের মুরগির বাজারেও। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। উপজেলা পরিষদ প্রথম ধাপের নির্বাচনের আর মাত্র বাকি 6 দিন, তাই জোর প্রচারণা চলছে শরীয়তপুরের ভেদরগঞ্জ ও নড়িয়া উপজেলায়। প্রার্থীরা যে যার মতো প্রতিশ্রুতি দিয়ে চাইছেন ভোট। যদিও জনপ্রতিনিধি নির্বাচনে ভোটাররা প্রাধান্য দিচ্ছেন কর্মসংস্থান, অবকাঠামো ও আইন শৃঙ্খলা নিয়ে কাজ করতে পারবেন এমন প্রার্থীকে। শরীয়তপুর প্রতিনিধি রোমান আকন্দের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রথম ধাপের উপজেলা নির্বাচনকে সামনে রেখে ভোটের মাঠে চলছে ভেদরগঞ্জ ও নড়িয়া উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের জোর প্রচারণা। ভেদরগঞ্জ উপজেলার বর্তমান চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লা ও নড়িয়া চেয়ারম্যান AKM ইসমাইল হক নিজেদের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে নিজ নিজ প্রতীকে ভোট প্রার্থনা করেন। সেই সাথে নতুন প্রার্থীরা ভোটার সমর্থন আদায়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এলাকার অবকাঠামো ও স্থানীয়দের উন্নয়নে নিজেদের আলাদা আলাদা ইশতেহার থাকলেও জয়ের ব্যাপারে আশাবাদী সবাই। যারা সুশীল সমাজের নেতৃবৃন্দ, যারা শিক্ষক সমাজের নেতৃবৃন্দ, প্রতিনিধিবৃন্দ, তাদের সকলের সমন্বয়ে ইনশাল্লাহ আমি এই ভেদরগঞ্জকে একটা সমৃদ্ধ ভেদরগঞ্জ উপজেলা করার জন্য কাজ করব। আমি কনফিডেন্ট যে যোগ্যতার বিবেচনায় সবাই যদি ভোট দেন, তাহলে আমি আশা করি তারা আমাকে ভোট দেবেন। আমি আশা করছি যে আমাকে 8 তারিখে সবাই বিপুল ভোটে নির্বাচিত করবেন এবং জনগণকে নিয়ে থাকবো ইনশাল্লাহ। যদিও তরুণ ভোটাররা বলছেন শিক্ষা, কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নে যারা কাজ করবেন তাদেরকেই আগামীতে উপজেলার দায়িত্ব দিতে চান। যারা শিক্ষার মান উন্নয়ন করবে এবং বেকারদের কর্মসংস্থান ব্যবস্থা করবে,
এবং দীর্ঘদিনে যারা পাশে পেয়েছি এবং আগামীতে যারা পাশে থাকবে আসলে তাদেরকে আমরা প্রার্থী হিসাবে বেছে নিব। উপজেলা নির্বাচনে হচ্ছে আমাদের যারা সৎ এবং যোগ্য প্রার্থী আমরা তাদেরকেই ভোট দিতে যাচ্ছি। যারা তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবে, এলাকার উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করবে বা আমাদের পাশে সবসময় থাকবে, তাদেরকে আমরা সবসময় চাই। এদিকে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে প্রার্থীদের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা নির্বাচন কর্মকর্তা। সকলটাই অনেক ভালো, মাশাআল্লাহ, কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। সকল ধরনের প্রস্তুতি রয়েছে, নির্বাচন শতভাগ শান্তিপূর্ণ নির্বাচনের প্রস্তুতি রয়েছে। আগামী 8 মে অনুষ্ঠিত হবে প্রথম ধাপে শরীয়তপুরের ভেদরগঞ্জ ও নড়িয়া উপজেলা পরিষদ নির্বাচন। সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ইভিএমে চলবে ভোট গ্রহণ। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশ জনপদ সংবাদে আরো থাকছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধের দ্বিতীয় দিনে ক্যাম্পাস ছেড়েছেন কিছু শিক্ষার্থী। সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে এখনো হলে অবস্থান করছেন অনেকেই। নাফ নদীতে মাছ ধরতে গিয়ে কক্সবাজারের উখিয়ার থাইংখালী সীমান্ত এলাকা থেকে 10 বাংলাদেশি জেলেকে অপহরণ করে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। বুধবার সকাল 8টায় উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালীর রহমতের বিল সীমান্তে নাফ নদী থেকে তাদেরকে ধরে নিয়ে যায়। অপহরণের বিষয়টি নিশ্চিত করে চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী মুঠোফোনে জানান, জেলেরা নাফ নদীর বাংলাদেশ অংশে মাছ ধরতে গিয়ে অপহরণের শিকার হন। এ বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ দেব। সৌরভ, অপহৃত 10 জেলের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? তাদের উদ্ধারে কি বলছে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী? নেন্সি, এখন পর্যন্ত তাদেরকে উদ্ধার করা যায়নি, এটি হচ্ছে সর্বশেষ খবর। তবে আমরা কথা বলেছিলাম উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেনের সাথে। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, তিনি ঊর্ধ্বতন মহলে এই বিষয়টি নিয়ে জোর কথা বলছেন এবং এটি যেহেতু সীমান্ত এলাকা থেকে তাদেরকে অপহরণ করা হয়েছে, বিষয়টি সম্পূর্ণই বিজিবির তত্ত্বাবধানে, তো যার কারণে বিজিবির সাথেও তিনি যোগাযোগ করেছেন এবং বিজিবিকে সম্পূর্ণ ঘটনাটি তিনি জানিয়েছেন। তবে বিজিবির পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য আমরা পাইনি। ওই যেই এলাকা থেকে তাদেরকে অপহরণ করা হয়েছে, উকিয়ার রহমতের বিল নাফ নদীর সীমান্ত এলাকা, সেটি 34 বিজিবির আওতাধীন। আমরা সংযোগ স্থাপনের চেষ্টা করেছিলাম কিন্তু তা সম্ভব হয়নি, যার কারণে তাদের বক্তব্য পাওয়া যায়নি। ইতিমধ্যে আমাদের কাছে নির্ভরযোগ্য সূত্র বলতে শুধুমাত্র সেখানকার স্থানীয় যিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন, তিনি এবং তিনি সম্পূর্ণ অনেকটা নিশ্চিত হয়েই বলছেন যে এই ঘটনাটি আরাকান আর্মির মাধ্যমেই হয়েছে, কেননা যেই অংশটিতে অপহরণের ঘটনাটি ঘটেছে মিয়ানমারের ওই অংশটি সম্পূর্ণই এখন আরাকান আর্মির দখলে। সেখানে মিয়ানমারের যে জান্তা বাহিনী বা সরকারি কোনো বাহিনী সেখানে নেই এবং সেই অংশেই যেই বিজিপি অর্থাৎ বর্ডার গার্ড পুলিশ মিয়ানমারের যে তল্লাশি চৌকি বা সীমান্ত চৌকিগুলো ছিল সেগুলোও কিন্তু আরাকান আর্মির দখলে। তো অনেকটা তিনি এই ধারণা প্রসূত বা তিনি বিভিন্ন সূত্রের মাধ্যমে ও খবর পেয়েছেন বলে যেটি জানাচ্ছেন যে এই আরাকান আর্মির মাধ্যমেই এই ঘটনাটি ঘটেছে এবং সেখানে যারা অপহৃতরা হয়েছেন তারা সকলেই কিন্তু পালংখালী ইউনিয়ন এর বাসিন্দা এবং তাদের স্বজনদের সাথেও আমরা কথা বলেছি। তারা যেটি জোর দাবি জানিয়েছেন যে অক্ষত অবস্থায় তাদের পরিবারের সদস্যদেরকে যেন ফিরিয়ে দেওয়া হয়। তো নেন্সি, কক্সবাজার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। সৌরভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সৌরভ দেব। হবিগঞ্জে ট্রাক চাপায় প্রাইভেট কারের 5 যাত্রী নিহত হয়েছে। তাদের মধ্যে 4 জনই একই পরিবারের সদস্য। বুধবার রাতে মাধবপুরে বাদশা গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তারা মে দিবসের ছুটিতে সিলেটে ঘুরতে গিয়েছিলেন বলে জানা গেছে। সহকর্মী আমির হামজার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেট গাড়ি জানান দিচ্ছে কতটা ভয়াবহ দুর্ঘটনা হয় হবিগঞ্জের মাধবপুরে, যেখানে একই পরিবারের 4 জন সহ প্রাণ হারান 5 জন।
হাইওয়ে পুলিশ জানায় মে দিবসের ছুটিতে 4 দেশ সিলেটে ঘুরতে এবং শাহজালালের মাজার জিয়ারতে গিয়েছিলেন সাভারের হেমায়েতপুরের বাসিন্দা জামাল মৃধা ও তার পরিবার। ঘোরা শেষে বৃহস্পতিবার ভোরে সিলেট থেকে প্রাইভেট কারে ঢাকায় ফিরছিলেন তারা। রাত 2টার দিকে মহাসড়কের মাধবপুরের বাদশা গেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক প্রাইভেট কারটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে জামাল মৃধা, তার স্ত্রী কামরুন নাহার, ছেলে অনন্ত মৃধা, ছোট ভাই এনামুল মৃধা ও প্রাইভেট কার চালক হারুন ব্যাপারী নিহত হয়। বোন মাগনা আর আমার দুলাভাই পুরাই শেষ, আর কেউ নাই। আর আমার দুলাভাই ছোট ভাই, উনিও শেষ। বর্তমানে আর ওনার 2 ভাই ছিল, 2 ভাই শেষ। মেয়ে ওর ভাগ্নি জামাই আর ভাগ্নি করেন না ভাগ্নিতে আমার মেয়ের জামাই, আমার নাতি, আমার মেয়ে, আমার পুত্রা। ওনারা গেছিল সিলেট মাজারে, প্লাস হচ্ছে ওই যে চা বাগান, এগুলাতে একটু ঘুরতে আসছিল ছুটিতে আর কি, যে পয়লা মেয়ের ছুটিতে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকে ট্রাক চালক ও সহকারী পলাতক রয়েছে। প্রাইভেট কার ও ট্রাকটি জব্দ করেছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার বিকেলে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করে পুলিশ। নিউজ ডেস্ক, দেশ টিভি। তীব্র গরম উপেক্ষা করে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থীরা। দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। ভোটাররা বলছেন যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তারা। প্রার্থীরা একে অন্যের বিরুদ্ধে নানা অভিযোগও সামনে আনছেন। নির্বাচন নিরপেক্ষ করতে প্রশাসনের কঠোর ভূমিকার দাবি জানিয়েছেন তারা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রথম দফায় 152টি উপজেলা নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে প্রার্থীদের দৌড়ঝাঁপ। এরই মধ্যে পোস্টার ব্যানারে ছেয়ে গেছে নির্বাচনী এলাকা। মাইকিং, পথসভা, উঠান বৈঠক সহ গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান প্রার্থীরা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, কোটালীপাড়া ও সদরসহ 3 উপজেলায় চেয়ারম্যান পদে 14 জন, ভাইস চেয়ারম্যান পদে 20 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 13 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি। আমার পরিকল্পনা অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রীকে জানাবো এবং মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমি টুঙ্গিপাড়াকে একটি স্মার্ট টুঙ্গিপাড়া এবং অসাম্প্রদায়িক টুঙ্গিপাড়া হিসেবে গড়ে তুলতে চাই। জননেত্রীর কাছ থেকে এই স্পেশাল বরাদ্দগুলো এনে এই প্রকল্পগুলো গোপালগঞ্জে বাস্তবায়ন করতে পারবো। 100% আমি নিশ্চিত যে আমি জয় হব ইনশাল্লাহ। ভোটাররা বলছেন যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তারা। বরিশালে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। দাবদাহ উপেক্ষা করে ভোটারদের দাঁড়ে দাঁড়ে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। গরম উপেক্ষা করতে রাতে বেরোতে চলছে প্রচারণা। রাজশাহীর গোদাগাড়িতে সকাল থেকে পুরোদমে চলে প্রার্থীদের নির্বাচনী প্রচার। তরুণ সহ সব বয়সী প্রার্থীদের চাওয়া বিবেচনায় নিয়ে দিচ্ছেন বিভিন্ন ইস্তেহার। দলীয় প্রতীকে সবাই দলীয় ক্ষমতাটা দেখায়, এবার কেউ কিন্তু সেটা এখন পর্যন্ত দেখাতে পারেনি। দলীয় প্রতীক না থাকাতে জনগণের মনে একটা উৎফুল্ল প্রকাশ হয়েছে কি আমরা ভোট কেন্দ্রে যাব এবং আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দেব। বাগেরহাটের কচুয়াতেও চলছে প্রার্থীদের জমজমাট প্রচারণা। উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা প্রার্থীদের। 8ই মে যে ভোট গ্রহণ হবে উপজেলা পরিষদে, সেই ভোট গ্রহণে সাধারণ মানুষের ভোটে ইনশাল্লাহ আমি বিজয় অর্জন করব। তাদের নিরাপত্তা থেকে তাদের সুখ দুঃখ সব কিছুর সাথী হয়েছি আমি। সেদিক দিয়ে আমি আশাবাদী যে কচুয়া উপজেলার মানুষ আবার পাশে থাকবে ইনশাল্লাহ। কচুয়া উপজেলাকে সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত এবং চাঁদাবাজ মুক্ত, ভূমি দখলকারী মুক্ত করার লক্ষ্যেই কাজ করে যাব। তবে ভোটাররা বলছেন দক্ষ ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে ভোট দিবেন তারা। আগামী 8 মে একযোগে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ হবে। এই নির্বাচনে বেশিরভাগ কেন্দ্রে ভোট গ্রহণ হবে ইভিএমে। শুভশ্রী, নিউজ ডেস্ক, দেশ টিভি। উপজেলা নির্বাচনের প্রচারণার খবর জানাতে বরিশাল থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। শফিক, উপজেলা নির্বাচনের প্রচারণা কতটা জমে উঠেছে, প্রার্থী ও ভোটাররা কি বলছেন, বিস্তারিত জানাবেন। আসলে জানেন যে আগামী 8 মে বরিশাল সদর উপজেলা এবং পার্শ্ববর্তী বাকেরগঞ্জ
উপজেলায় নির্বাচন। আমি এখন এই মুহূর্তে যেখানে আছি সেটা বরিশাল সদর উপজেলার একদম প্রত্যন্ত একটি অঞ্চল এবং এই এলাকাটার নাম চরকাওয়া ইউনিয়ন। এবং এখানে সাধারণত আমরা আসার পথে দেখেছি যে কোনো প্রকার পাকা রাস্তাই নেই, কিন্তু আসন্ন নির্বাচন উপলক্ষে কিন্তু এখানকার মানুষের মধ্যে একটা উৎসবের আমেজ আসলে তৈরি হয়েছে। তারা কিন্তু দীর্ঘদিন পর আসলে তারা আমাদেরকে জানিয়েছে যেটা যে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের আসলে তারা একটা আশা দেখছে। কিন্তু প্রার্থী যারা আছে বিশেষ করে বরিশাল সদর উপজেলায় যে চেয়ারম্যান প্রার্থী যারা আছেন তারা কিন্তু আসলে এই যে প্রচারণার যে তীব্র গরম, সেই গরম আসলে উপেক্ষা করে তারা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে। আমরা এখন আমাদের সাথে যুক্ত করে নেব বরিশাল সদর উপজেলার একজন চেয়ারম্যান প্রার্থীকে। আপনি আমাদেরকে জানাবেন যে পরিবেশ আসলে কেমন, নির্বাচনী পরিবেশ। আপনি জানেন যে বরিশালের নির্বাচনী পরিবেশটি গত কয়েকদিন যাবত খারাপের দিকে যাচ্ছে। গত 3-4 দিন আমাদের চরকাওয়া, চরবাড়িয়া, কাশীপুর এবং জাগুয়াতে আমাদের নেতাকর্মীদের ব্যাপক হামলা হয়েছে। আমাদের আজকে গতকাল 7 জনকে কুপিয়ে হসপিটালে ভর্তি করেছে, 2 জন সাংবাদিককে কুপিয়ে হসপিটালে ভর্তি করেছে। বিভিন্ন জায়গায় ভয় ভীতি মহড়া এগুলো চলছে। আমাদের আসলে ভোটারদের ভিতরে আতঙ্ক বিরাজ করছে। আপনি এখানে দেখেছেন কত মহিলারা এখানে উপস্থিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনাটি ছিল যে সকল দেশে স্থানীয় সরকার নির্বাচনে মার্কা দিয়ে না, এখন দলীয় মার্কা দেয়নি, সে কারণে যে উপস্থিতি, সকলের যে উৎসাহ উদ্দীপনা, এটি বরিশালের প্রথম ধাপের নির্বাচন। আমার মনে হয় এটি যদি এখনো প্রশাসন বা নির্বাচন কমিশন হস্তক্ষেপ না নেয় তাহলে এখানে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা সৃষ্টি হতে পারে। যে ন্যান্সি, আমরা আসলে যেটা দেখছিলাম একজন প্রার্থী আমাদেরকে যেমনটা বললো যে নির্বাচনের সার্বিক পরিবেশ সুষ্ঠু, শুধুমাত্র কিছু বিচ্ছিন্ন ঘটনা বাদে, এবং এই বিচ্ছিন্ন ঘটনাগুলো যদি নিয়ন্ত্রণ করা যায় তবে একটা সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ ভোট আসলে বরিশাল সদর উপজেলা বাকেরগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হবে বলেই আসলে প্রার্থীরা আশাবাদ ব্যক্ত করেছেন। এই ছিল বরিশালের চরকাওয়া ইউনিয়ন থেকে বরিশাল সদর এবং বাকেরগঞ্জ উপজেলা নির্বাচনের সর্বশেষ খবর আমার কাছে। নেন শফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার আমরা ময়মনসিংহে যুক্ত হব। সেখানে আছেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, সেখানে উপজেলা নির্বাচন নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন আমাদের। ন্যান্সি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে ময়মনসিংহের প্রথম দফায় অর্থাৎ ময়মনসিংহের হালুয়াঘাট, ধুবাউড়া এবং ফুলপুর উপজেলায় কিন্তু প্রথম ধাপে 3টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আমরা দেখেছি প্রার্থীরা কিন্তু বিরামহীন ভাবে তারা প্রচারণা চালিয়ে যাচ্ছেন, অর্থাৎ প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে কিন্তু তারা দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত প্রচারণা চালাচ্ছেন এবং তারা বলছেন যে জয়ের ব্যাপারে তারা কিন্তু প্রত্যেকেই আশাবাদী এবং ভোটারদের নানান প্রতিশ্রুতি দিয়ে কিন্তু তারা ভোট প্রার্থনা করছেন। অর্থাৎ আমরা লক্ষ্য করেছি ভোটারদের সঙ্গেও কথা বলেছি, ভোটাররাও কিন্তু তারা চিন্তা ভাবনা করছেন হয়তো নির্বাচনের 1-2 দিন আগে তারা সিদ্ধান্ত নেবেন আসলে কাকে দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এবং কাকে দিয়ে আসলে এলাকার উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব হবে, সেই বিষয়টি কিন্তু ভোটাররাও আমাদেরকে বলছিলেন। এবং আজকে আমরা দেখেছি জেলা প্রশাসক কার্যালয়ে কিন্তু দ্বিতীয় ধাপের নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে, অর্থাৎ 6টি, প্রথম ধাপে 3টি উপজেলা এবং দ্বিতীয় ধাপে আরো 3টি উপজেলায় ময়মনসিংহের নির্বাচন অনুষ্ঠিত হবে। অর্থাৎ একেবারেই প্রচারণায় সবকটি উপজেলা, 6টি উপজেলায় কিন্তু একেবারেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আমরা দেখেছি যে বিভিন্ন প্রচার মাধ্যমে কিন্তু প্রার্থীরা প্রচারণা কাজ করছেন এবং বিশেষ করে ফুলপুর উপজেলার কথা যদি বলি, এখানে কিন্তু একে অন্যের প্রতি অভিযোগ আনছেন, অর্থাৎ মাঠে বেশি শক্তি ব্যবহার করার অভিযোগ কিন্তু প্রার্থীরা আনছেন। আমরা এই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে তারা নিরবিচ্ছিন্ন একটি ভোট গ্রহণ অনুষ্ঠানের লক্ষ্যে তারা তাদের যে কার্যক্রম সেটিকে তারা ত্বরান্বিত করছেন এবং ভোটের পরিবেশ সুষ্ঠু রাখার জন্য কিন্তু তারা সকল ধরনের প্রস্তুতি নিচ্ছেন। সেই বিষয়টি কিন্তু জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আমাদেরকে বলা হয়েছে এবং রিটার্নিং কর্মকর্তা সহ সংশ্লিষ্ট যারা আছেন তারা বলছেন এই বছর দলীয় প্রতীক না থাকায় ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি অনেকটাই বেশি হবেন এবং সেই লক্ষ্যে তাদের যে প্রস্তুতি সেটি কিন্তু তারা নিয়ে রেখেছেন। ন্যান্সি, এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে নির্বাচনী প্রচারণা নিয়ে সর্বশেষ তথ্য। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, উপজেলা নির্বাচন নিয়ে আমাদের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।
এদিকে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে 161 উপজেলায় প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সকাল থেকে রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপজেলায় প্রতীক বরাদ্দ শুরু হয়। উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে গাজীপুরে 19, নোয়াখালীর 3 উপজেলায় 31, নরসিংদীর 2 উপজেলায় 36, ময়মনসিংহের 3 উপজেলায় 43, শরীয়তপুরের 2 উপজেলায় 22, খাগড়াছড়ির 3 উপজেলায় 28, নাটোরের 2 উপজেলায় 21, ভোলার 3 উপজেলায় 37, নড়াইলের 2 উপজেলায় 22 এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় 11 প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক পাওয়ার পরপরই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেন। দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ হবে আগামী 21 মে। দেশ জনপদ সংবাদে আরো থাকছে। চীনাবাদাম চাষে লাভের মুখ দেখছে দক্ষিণের চাষিরা। ভোজ্য তেল উৎপাদন করা গেলে আমদানি নির্ভরতা কমবে বলছেন গবেষকরা। কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধের দ্বিতীয় দিন হল ছাড়ছেন শিক্ষার্থীরা। প্রশাসনের দেয়া 5টি বাসে করে কিছু শিক্ষার্থী হল ছেড়ে বাড়ি ফিরেছেন। তবে অনেকেই প্রশাসনের সিদ্ধান্ত না মেনে আবাসিক হলে অবস্থান করছেন। শিক্ষার্থীরা জানান, প্রশাসন বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়ায় বাধ্য হয়েই বাড়ি ফিরতে হচ্ছে। আর হলে থাকা শিক্ষার্থীদের দাবি, শিক্ষক দ্বন্দ্বের কারণে বিশ্ববিদ্যালয় কোনোভাবে বন্ধ হতে পারে না। মঙ্গলবার সিন্ডিকেটের সিদ্ধান্তে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়। আমরা কিন্তু কালকে থেকে বলেছি যে এমন কোনো সিদ্ধান্ত হয় নাই, হল সিল করারও কোনো সিদ্ধান্ত হয় নাই, এবং আমরা স্টুডেন্টরা যারা যেতে চায় তাদেরকে একমাত্র, যেহেতু বিভিন্ন ডিস্ট্রিক্টে তারা অনেক দূরে থেকে এসেছে, বিভিন্ন বিভাগীয় শহর থেকে, তাদেরকে আমরা বাস সার্ভিস দিয়েছি এবং হলে যারা আছে তাদেরকেও কিন্তু আমরা হল প্রশাসন থেকে সহযোগিতা করছি যাতে তারা কোনো সমস্যা না পড়ে। ময়মনসিংহে পেঁয়াজ সংরক্ষণাগার উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ। দুপুরে ভালুকায় নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে এই পেঁয়াজ সংরক্ষণাগার ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র উদ্বোধন করা হয়। এই সময় কৃষিমন্ত্রী বলেন, এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। অনুষ্ঠানে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেন, জায়ান্ট অ্যাগ্রো প্রসেসিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ হাসান, কৃষি গবেষণা কাউন্সিলর ডক্টর শেখ মোহাম্মদ বখতিয়ার উপস্থিত ছিলেন। যারা পেঁয়াজ উৎপাদন করবে তারা উৎসাহিত হবে তাদের পেঁয়াজ নষ্ট যাতে না হয়। এই সমস্ত টেম্পারেচার কন্ট্রোল, ভেরিয়েশন কন্ট্রোল সিস্টেমে কোল্ড স্টোরেজ হলে তারা সেখানে রাখতে পারবেন ভাড়া দিয়ে, যেটা এখন যে কোনো জায়গায় রাখলে নষ্ট হয় বেশি, কারণ একটা চাপায় আটটা নষ্ট হয় এবং টেম্পারেচারে কোনো ভেরিয়েশন থাকে না। বেশি সময় বেশি, কমের সময় কম, এরকম নাই। চাঁপাইনবাবগঞ্জে 50 বিঘা জমিতে আম ও পেয়ারা বাগান পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তের বিরুদ্ধে। গত সোমবার নাচলে এই ঘটনা ঘটে। এতে প্রায় 1.5 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি বাগান মালিকের। এমন পরিস্থিতিতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি ক্ষতিপূরণের দাবি করেন তিনি। সহকর্মী তারেক রহমানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকা শিক্ষিত যুবক মাসুদ রানা তার সব সঞ্চয় দিয়ে নাচল উপজেলায় 50 বিঘা জমি দীর্ঘমেয়াদে লিজ নিয়ে গড়ে তুলেছেন আমসহ বিভিন্ন ফলের সমন্বিত খামার। কিন্তু এখন শুধু পড়ে আছে 50 বিঘা জমির গাছের ছাই। গত সোমবার রাতের আধারে পুড়িয়ে দেওয়া হয় তার 1.5 শতাধিক আম গাছ সহ পেয়ারা অন্যান্য গাছ। এতে দিশেহারা হয়ে পড়েন এ বাগানি। অপরাধীদের শাস্তির আওতায় এনে বিচার দাবি করেন তিনি। আমার এই আম বাগানে পাশের জমিওয়ালা আগুন দেয়, এতে করে আমার 100-র উপরে গাছ আম ফল সহ জ্বলে পুড়ে যায়। এতে আমার ব্যাপক টাকার ক্ষতি হয়, যেটা অপূরণীয় ক্ষতি। এই ঘটনায় শুধু বাগানি মাসুদই নয়, আশেপাশের আম ও অন্য ফল বাগানিরাও পড়েছেন দুশ্চিন্তায়। আমের ভুঁই থেকে আগুনটা আমাদের বাগানে ঢুকছে। মোটামুটি ধরলেন যে পেয়ারা আর আম লিয়ে 150 মতন গাছ গেছে, পুড়েছে। চন্দ্রপুর মাসুদ ভাইয়ের বাগানে ক্ষতি করে আম বাগানে আগুন লাগিয়ে দিয়েছে, ধরেন, ঠিক আছে, এবং আর পাশের আর বাগানে আগুন লাগিয়ে দিয়েছে। এসব তো ঠিক না, শাস্তি হইতে হবে, না শাস্তি হলে আপনার আরো সুযোগ নিবে। উদ্যোক্তাদের সমন্বিত কৃষি খামার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করেছে দাবি করে নাচল ফল চাষী কল্যাণ সমিতির এ নেতার দাবি, ঈর্ষান্বিত হয়ে একটি মহল আগুন দিয়েছে। কিছু কুচক্রী মহল
ক্ষতিগ্রস্ত করার জন্য বাগানে আগুন লাগিয়ে দিচ্ছে। ইতিপূর্বে গত 18 তারিখে একটা বাগানে আগুন লাগিয়েছে। শিবগঞ্জের মাসুদ ভাইয়ের বাগানে একইভাবে আগুন লাগিয়ে প্রায় শতাধিক ফল ধরা গাছ, আম সহ সে গাছগুলো পুড়িয়ে দিয়েছে। উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এই কৃষি কর্মকর্তা। যতটুকু পারা যায় সরকারকে আমরা বিভিন্ন সময় প্রণোদনা বিতরণ করি, এই প্রণোদনা যতটুকু আমরা পারা যায় আমরা তাদের দিয়ে যতটুকু পারা যায় আমরা পাশে থাকার চেষ্টা করি। সচেতন মহলের দাবি, দ্রুত দোষীদের শনাক্ত করে দিতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি। নিউজ ডেস্ক, দেশ টিভি। চীনাবাদাম চাষে লাভের মুখ দেখছেন দক্ষিণাঞ্চলের চাষিরা। নতুন উদ্ভাবিত বাড়ি 8 ও 9 জাতের বাদামে লাভ হওয়ায় এবার আবাদ বেড়ে হয়েছে প্রায় 30 হেক্টর জমিতে। এতে প্রায় 18 লাখ টাকা লাভের লক্ষ্যমাত্রা রয়েছে। সেই সঙ্গে বাদাম থেকে ভোজ্য তেল উৎপাদন করা গেলে আমদানি নির্ভরতা কমে আসবে বলে আশা করছেন গবেষকরা। শাহিন সুমনের তোলা ছবিতে শফিক মুন্সির রিপোর্ট। উচ্চ প্রোটিন সমৃদ্ধ সহজলভ্য খাবার বাদাম। একই সাথে বাদামের রয়েছে বহুবিধ ব্যবহার, কিন্তু এক সময় বাণিজ্যিকভাবে লাভজনক না হয় এবং বরিশাল অঞ্চলের আবহাওয়া ও মাটি চাষের জন্য অনুকূলে না থাকায় তেমন চাষ হতো না বাদামের। তবে এই অঞ্চলের আবহাওয়া বিবেচনায় বাড়ি 8 ও 9 জাতের বাদাম উদ্ভাবন করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। বিশেষ জাতের বাদাম চাষে নতুন সম্ভাবনা দেখাচ্ছে উপকূল সংলগ্ন ও নদীমাতৃক অঞ্চলগুলো। এই বাদাম এটা 2 প্রকোষ্ঠ বিশিষ্ট এবং এটি মানে আমাদের যে ডোমেস্টিক মার্কেটে যে কনজাম্পশন মানুষ এটি কিন্তু পছন্দ করছে। আরেকটি হলো যে এটার স্টোলন, এই যে গাছ থেকে যে স্টোলনটি বের হয়েছে এটি খাটো হয়, এটি ক্লাস্টার বিয়ারিং, অর্থাৎ গাছটি টেনে তুললে কিন্তু পুরো বাদামটা উঠে আসে। বিশেষ জাতের বাদাম চাষে লাভের মুখ দেখায় চাষে আগ্রহী হচ্ছেন পটুয়াখালী, বরগুনা ও বরিশাল জেলার চাষিরা। এসব জেলায় এবার প্রায় 30 হেক্টর জমিতে হয়েছে বাদাম চাষ। ভালো ফলনের আশা করছেন চাষিরা। চাষ করিয়া যদি ভালো ইরিগেশন করা হয় আর সার ওষুধ যদি ঠিক মতন প্রয়োগ করা হয় তাহলে বাদাম চাষ খুব লাভজনক একটা ফসল। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বলছে বাদামে 40% পর্যন্ত তেল থাকে, যা ব্যবহার করা গেলে ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমানো সম্ভব। সেজন্য বাদামের চাষ বাড়াতে প্রশিক্ষণ থেকে শুরু করে সব ধরনের সহায়তা দিচ্ছে BARI। দেশে তেলের ঘাটতি মেটাতে চাই, সেক্ষেত্রে সরিষার পরে যেটা আসবে সেটা সূর্যমুখী, এবং সূর্যমুখীর পরে আমাদের তিল এবং বাদাম ছাড়া আমাদের কোনো বিকল্প নাই। এটা হাই নিউট্রিশিয়াস এবং হাই প্রোটিন ভ্যালু থাকার কারণে এর বাজারে চাহিদা রয়েছে। বিঘা প্রতি বাদামে কৃষকের লাভ দাঁড়ায় 8 থেকে 10 হাজার টাকা। এই হিসেবে 30 হেক্টরে এবার কৃষকের লাভ থাকবে প্রায় 18 থেকে 20 লাখ টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলা নববর্ষ উপলক্ষে সিরাজগঞ্জে শুরু হয়েছে মাসব্যাপী বৈশাখী মেলা ও লোকজ সাংস্কৃতিক উৎসব। মেলা দেখতে ভিড় করছেন জেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা শিশুসহ নানা বয়সী দর্শনার্থীরা। তাদের আকৃষ্ট করতে দেশীয় পণ্য সাজিয়ে বসেছেন বিক্রেতারা। আয়োজক কমিটি জানান, গ্রাম্য ঐতিহ্য শহরের মানুষের মাঝে ছড়িয়ে দিতেই এই আয়োজন। সিরাজগঞ্জ প্রতিনিধি সায়েম উদ্দিনের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন নাইমুল হাসিব। সিরাজগঞ্জে চলছে বৈশাখী মেলা ও লোকজ সাংস্কৃতিক উৎসব। গ্রামীণ এই উৎসব শহরের মানুষ এবার উপভোগ করবে মাসব্যাপী। সকাল থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন জায়গা থেকে ছুটে আসেন দর্শনার্থীরা এই মেলা দেখতে। প্রিয়জনকে সঙ্গে নিয়ে অনেকেই ঘুরে দেখছেন মেলা, কিনছেন পছন্দের জিনিস। বড়দের হাত ধরে আসা শিশুদের যেন আনন্দের শেষ নেই, সবখানে ভিড় লেগেই আছে। মেলায় আগত দর্শনার্থীরা বলছেন, গত বছরের তুলনায় এবারের বৈশাখী মেলার আয়োজন অনেকটাই সুন্দর। নিজেদের পছন্দের জিনিস কিনতে পেরে খুশি তারা। মেলা প্রাণবন্ত করতে রয়েছে বিনোদনের জন্য নাগরদোলা। প্রতিদিন সন্ধ্যার পর সাংস্কৃতিক অনুষ্ঠান যেন অনাবিল আনন্দ উপভোগের সুযোগ করে দেয় দর্শনার্থীদের। আমি আজকে প্রথম এসেছি মেলায়, খুবই ভালো লাগছে। এখানে অনেক কিছু আছে, জামার দোকান, কসমেটিক্স। মেলায় এর ভরপুর বাউল গানেরই আমার আরো ভালো লাগছে। গ্রাম বাংলার যে একটা ঐতিহ্য, যে লোক সংস্কৃতি, এই সংস্কৃতি এই মেলাতে আছে। প্রতিটি স্টলে রয়েছে জেলার ঐতিহ্যবাহী তাঁতের 3 পিস, ঘর সাজানোর আসবাবপত্র, কসমেটিক্স, প্রসাধনী, চুড়ি, দুল, হাতের তৈরি ব্যাগ, মাটির তৈরি নানা সামগ্রী। রয়েছে বাচ্চাদের খেলনা সহ তৈরি পোশাক। বিক্রেতারা বলছেন, তীব্র গরমের মধ্যে বিক্রি ভালো না হলেও সন্ধ্যার পর থেকে লোকসমাগম বেড়ে যায় ও কেনাবেচা ভালো হয়।
সন্ধ্যার পরে মোটামুটি ভালোই কাস্টমার হয়। সরকারি ছুটি থাকে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, এই 3 দিন খুব চাপ হয়। আয়োজক কমিটি বলছে, বাংলার লোকজ সাংস্কৃতিক ঐতিহ্যকে ধরে রাখার লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে। সিসি ক্যামেরায় সার্বক্ষণিক পর্যবেক্ষণ আর মেলায় আগত দর্শনার্থীদের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে। এই মেলার মূল উদ্দেশ্য যে আমাদের বাংলার আবহমান, বাংলার যে লোকজ ঐতিহ্য, সেই লোকজ ঐতিহ্যটি আমরা গ্রামীণ যে পরিবেশ, সেটি আমরা শহরের মানুষের মধ্যে প্রচারণা করতে। বৈশাখী মেলা ও লোকজ সাংস্কৃতিক উৎসব আবহমান বাংলার চিরায়ত সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। যুগ যুগ ধরে গ্রামে গঞ্জে এমন আয়োজন হোক, ঐক্য গড়ে উঠুক, এমনটাই প্রত্যাশা সকলের। নিউজ ডেস্ক, দেশ টিভি। এই পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। কমতে শুরু করেছে 1 মাস ধরে চলা তাপ প্রবাহের উত্তাপ। চট্টগ্রাম ও রাঙ্গামাটিতে স্বস্তির বৃষ্টি, বজ্রপাতে 3 জেলার 6 জনের প্রাণহানি। চলমান দাবদাহে বিপর্যস্ত কুষ্টিয়ার পোল্ট্রি শিল্প, মারা যাচ্ছে শত শত মুরগি, 18,000 খামারির শত কোটি টাকা লোকসানের শঙ্কা। তীব্র গরম উপেক্ষা করে উপজেলা নির্বাচনের প্রথম ধাপে চলছে প্রচারণা। নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা, যোগ্য জনপ্রতিনিধি চান ভোটাররা। কক্সবাজারের উখিয়া সীমান্ত এলাকা থেকে এবার 10 ছেলে অপহরণ, অভিযোগের তীর আরাকান আর্মির দিকে, পরিবারের উদ্বেগ। চায়ের দেশে ঘুরতে গিয়ে না ফেরার দেশে একই পরিবারের সদস্য। হবিগঞ্জের মাধবপুরে ট্রাক প্রাইভেট কার সংঘর্ষে নিহত 5 জন। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়াও সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।